নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে যেমনি সমাজকে সচেতন করে তেমনি মানুষকেও সচেতন করে এবং একটা সঠিকভাবে কিভাবে তারা এগিয়ে একটা কেরিয়ার করতে পারে, কিভাবে শান্তিতে বসবাস করতে পারে, কিভাবে তার উন্নয়ন হবে, সব কিছু দিক নিয়েও কিন্তু আলোচনা করে এসটিভি বাংলা। তো আপনারা জানেন যে বিগত দিনে এসটিভি বাংলা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর আজ এমন এক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির করব যে তথ্যটা শোনার পরে আপনারা ভাববেন আমরা অনেক কিছু ভুল করি, আমরা অনেক কিছু ভুলবশত বা জেনে শুনেও ব্যাপারটাকে গুরুত্ব দিই না, কিন্তু সেটাই কিন্তু আপনার জীবনে একটা বাধা হয়ে দাঁড়ায়। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে অনুষ্ঠানটা আপনাদের সামনে করব, আর সত্যি যদি আপনারা এই অনুষ্ঠানটা মন দিয়ে শোনেন, আমার মনে হয় প্রতিটি মানুষের একটু হলেও কাজে লাগবে। তাই আজ আমরা স্টুডিওতে যাকে পেয়ে গেছি তিনি স্বনামধন্য একজন জ্যোতিষশাস্ত্রবিদ, যার নাম আচার্য সপ্তর্ষি শাস্ত্রী। নমস্কার। আর ওনার পরিচয় একটু না দিলে আমার মনে হয় সম্পূর্ণ ক্লিয়ার হবে না। সেটা হচ্ছে উনি ভারত সরকার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান কর্তৃক শংসাপত্র প্রাপ্ত একজন জ্যোতিষী। শুধু তাই নয়, উনি পশ্চিমবঙ্গের অন্যতম একজন জ্যোতিষ বক্তাও। আর আজ আমরা তাকে পেয়ে গেছি, তার থেকে আমরা এমন কিছু মূল্যায়ন, এমন কিছু মূল্যবান বক্তব্য তার থেকে নেব, প্রত্যেকটা মানুষ কিন্তু তাতে উপকৃত হবেন। আপনারা জানেন যে জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যে শাস্ত্রকে আমরা অ্যাভয়েড করে কিছু করতে পারি না, আর যাতে অ্যাভয়েড না করি তার জন্যই কিন্তু এই ধরনের যারা শাস্ত্রীজি আছেন তারা প্রতি মুহূর্তে আপনাদেরকে কিন্তু নতুন নতুন পথ দেখিয়ে চলেছেন। আর আজ আমরা যেটা নিয়ে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আমরা সারাদিন পরিশ্রম করছি, দিনের শেষে আমরা বাড়িতে যাচ্ছি, যখন একটু শান্তি পাওয়ার জন্য আমরা বাড়িতে যাই তখন কিন্তু দেখা যায় সেকেন্ডের মধ্যে একটা দুঃসংবাদ, একটা সমস্যা সেটা একটা তৈরি হয়ে যায়। কিন্তু কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি যে বাড়িতে আছেন, যে ভিটেতে আছেন, যেখানে বসবাস করছেন, সেখানে অনেক কিছু দিক নির্ণয় না করে আপনি ভাবছেন আমি বিন্দাস একটা ফ্ল্যাট নিয়েছি, আমি একটা বাড়ি করেছি। তো আজকে স্যারের থেকে শুনবো যে একজন যদি সে একটা ফ্ল্যাট কিনতে চায় বা একটা বাড়ি বানাতে চায়, আমরা সবাই জানি বাড়িটা অনেক কষ্ট করে করে, অবশ্যই, কিন্তু শান্তি নেই। তো একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কেনার আগে তাদের কি কি দিকগুলো দেখে নিয়ে তারপরে সেই বাড়িতে প্রবেশ করা উচিত। অবশ্যই। নমস্কার। সর্বপ্রথম এসটিভি বাংলার প্রত্যেকজন দর্শক বৃন্দদের মধ্যে গুরুজনদের আমার প্রণাম, বন্ধুমণ্ডলীকে আমার ভালোবাসা এবং ছোটদের প্রতি আমার স্নেহ জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। হ্যাঁ, যে কথাটা আপনি বললেন যে একটা ফ্ল্যাট কিংবা একটি বাড়ির কেনার পূর্বে কি কি বিষয়গুলো একটু আমাদের জেনে রাখা প্রয়োজন, এটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট পার্ট। যে আজকের তো বাড়ি আমি বানিয়ে নিলাম, বাড়ি আমার হয়ে গেল, অনেক টাকা খরচ হয়, অনেক মানুষের তার জমানো অনেক সঞ্চিত ধন থেকে তিলে তিলে তার স্বপ্নের একটা বাড়ি গড়ে তোলে, কিন্তু সেই বাড়িতে যদি সে শান্তি না পায় সেই বাড়ি তৈরির উদ্দেশ্য কিন্তু বৃথা হয়। তাই বাস্তুশাস্ত্রের নিরিখে কি কি নির্ণয় করা উচিত? সর্বপ্রথম যে বিষয়টা দেখা উচিত সেটা হচ্ছে জমির ঢাল। এই জমির ঢাল যদি দক্ষিণ দিক এবং পশ্চিম দিক উঁচু হয় এবং পূর্ব দিক এবং উত্তর দিক নিচু হয়, তবে সেই জমিটা কিন্তু একটা ভালো জমি হিসাবে বিচার্য হয়। আর যদি এর বিপরীত হয় তবে কিন্তু সেই জমিটায় একটু সমস্যা হয়ে থাকে। সেকেন্ড পয়েন্ট, বাড়িতে ঢোকার যে এন্ট্রান্সের রাস্তা
সেই রাস্তা যদি পূর্ব দিক কিংবা উত্তর দিক থেকে হয়, সেক্ষেত্রে কিন্তু সার্বিক দিক থেকে সেই বাড়ির বাস্তুটা কিন্তু ভালো হয়। এবং এর অপর পক্ষ থেকে যদি বাড়ির এন্ট্রান্স দক্ষিণ কিংবা পশ্চিম দিক থেকে হয়, সেটি কিন্তু অশুভ হিসাবে পরিলক্ষিত হয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বিচার্য, এটার তো সার্বিক বিষয়, এবং তাছাড়া হচ্ছে যিনি গৃহকর্তা হবেন তার ছকটাও একবার বিচার করে নেওয়া যেখানে প্রয়োজন আছে। কারণ তার ছকে হয়তো যদি পশ্চিম দিকটা শুভ হয়, তখন সেক্ষেত্রে পশ্চিম দিকটায় আমরা বিধান দিতে পারি, সেটা তার ব্যক্তিগতভাবে যেটা আমরা বিধান দিই। আর তাছাড়া এরপর হচ্ছে জমির বর্ণ। জমির বর্ণ যদি বেশি কালচে হয়, সেই জমিটা কিনতে কিন্তু আমরা বারণ করি, কারণ সেই জমিটা পুরো একটা মানে নেগেটিভ জমি হিসেবে পরিলক্ষিত হয়। থার্ড পার্ট, জমি ধরুন আপনারা খুঁড়তে গেলেন, সেই খোঁড়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা কোনো পশুর হাড় পান, বা সেখানে কোনো আগে কোনো কবরস্থান থেকে থাকে, বা সেই জায়গাটা যদি কোনো শ্মশান ভূমিটাকে অ্যাকোয়ার করে ওই জায়গাটা তৈরি হয়, সেই বাস্তু কিন্তু সর্বৈবভাবে না কেনাই ভালো, সেটা যত কমই পাওয়া যাক না কেন। কিন্তু সেই জমির যদি সেটা জমি খুঁড়তে গিয়ে ইট পাওয়া যায়, কোনো পাথর পাওয়া যায়, সেই জমি কিন্তু উত্তম জমি হয়। এছাড়াও যদি ফ্ল্যাটের জায়গাটা আপনারা কেনেন, এটা দেখে নেবেন যে ফ্ল্যাটের টয়লেটটা কোন দিকে আছে। টয়লেট যদি ঈশান কোণে হয়, একদম সেই ফ্ল্যাটটা না কেনাই ভালো, যে সেটা যত কমই পাওয়া যাক না কেন। আর কিছু পয়েন্ট, যদি ধরুন আপনি কোনো জমি কিনতে গেছেন, মালিক তার জমির হাফ পোর্শনটুকু আপনাকে বিক্রি করছে, এরকম তো হয়, তার মালিকের টাকার সমস্যা আছে, সে তার হাফ পোর্শনটুকু বিক্রি করলো বা হাফ পোর্শনটুকু নিজের জন্য রাখলো। এই হাফ পোর্শনটা যদি মালিকের নিজের বাসভূমির পূব দিক থেকে হয়, কিংবা মালিকের যেখানে থাকবে সেটা যদি উত্তর দিক থেকে হয়, সেটা কেনা উচিত। আর যদি সে মালিকের দিক থেকে দক্ষিণ দিক থেকে হয়, কিংবা মালিকের দিক থেকে পশ্চিম দিকের জমি সে বিক্রি করে, এটা কিন্তু আপনারা 80% চান্স আছে সেই মালিক কিন্তু কোনো বাস্তুবিদের কাছে গিয়েছিলেন, তিনি কিন্তু গোপনে নিজের প্রতিকার করছেন, যে তার নেগেটিভিটিটা আপনার উপর চাপিয়ে দিয়ে আপনার পজিটিভটা নিজে ভোগ করবে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনারা শুনলেন যে এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ওনার কয়েকটা পয়েন্ট কিন্তু আমি জানতে পারলাম। ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা কি করি, নিজেদের নামে একটা ফ্ল্যাট কিনছি বা জমি কিনছি, কিন্তু উনি একটা প্রশ্ন করলেন যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের বিচার না করে আমরা জমিটার বিচার করলাম। তার মানে জমির বিচার করার সাথে সাথে নিজের বিচারটাও করতে হবে, তাই কি? অবশ্যই, তার নিজের ছক বিচার তো করতেই হবে। তার মানে বুঝতে পারছেন যে আপনার জমির সাথে একটা কিন্তু আপনার নিজের ক্যারেক্টারের যে চরিত্র, তার এক ছকটাও কিন্তু আপনার প্রয়োজন। আপনারা জানেন, যখন আমরা বিজ্ঞানসম্মত মতে যখন বিয়ে দেওয়া হয়, তার আগে ছেলে এবং মেয়েদের ব্লাড টেস্ট করা হয়। ব্লাড টেস্ট করা হয় অবশ্যই। ঠিক আমার মনে হলো কিন্তু এই জায়গাটায় একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বললেন। আমরা যেমনি জমির বিচার্য করছি, তার সাথে নিজের বিচার্য ছকটাও ঠিক মিলছে কিনা সেটার পরে কিন্তু এই জমিটা কেনা উচিত। অবশ্যই। শাস্ত্রীজি, একটা প্রশ্ন অনেকের কাছে জানবার বিষয়, সেটা হচ্ছে যে ঈশান কোণ। ঈশান কোণ এটা অনেকের কাছে একটু অজানা। অ্যাকচুয়ালি ঈশান কোণটা সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করেন। ঈশান কোণ
হচ্ছে বাস্তুর সবথেকে পজিটিভ কর্নার। উত্তর এবং পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ঈশান কোণের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি এবং দেবতা হচ্ছেন দেবাদিদেব মহাদেব। ঈশান কোণে খুব একটা ভারী জিনিস রাখতে নেই। আচ্ছা, ধরুন যে রুমে আমরা রয়েছি, ঈশান কোণে একটা বড় খাট চাপিয়ে দিলাম, বড় একটা আলমারি চাপিয়ে দিলাম, ওটা কিন্তু খারাপ হয়। ঈশান কোণটাকে সর্বদা পবিত্র রাখতে হয় এবং সেই স্থানে যদি দেবালয় প্রতিষ্ঠা করা হয় সেটা কিন্তু সর্বোচ্চভাবে ভালো হয়। কিন্তু হ্যাঁ, সেই দিক থেকে ঈশান কোণে দেবালয়ের প্রতিষ্ঠা করলেন, এবার কি নৈঋত্য কোণে কি টয়লেটটা করবেন? না, এটা কিন্তু উচিত নয়। তার কারণ হচ্ছে যে কোনো কোণের অধিপতি দেবতা তার অবস্থান থেকে 180 ডিগ্রি কৌণিক মানে সরাসরি দৃষ্টি দেয়। আচ্ছা, এখন যদি আপনি ঈশান কোণে টয়লেটটা মানে দুঃখিত, যদি ঈশান কোণে আপনি দেবালয়টা করলেন এবং তার ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে টয়লেটটা করলেন, সেক্ষেত্রে দেবালয়ের দৃষ্টি সরাসরি টয়লেটের দিকে থাকবে। আচ্ছা, সেটাও কিন্তু খারাপ। তাই টয়লেটটাকে করতে হয় কি নৈঋত্য কোণের দিকে করে একটু দক্ষিণ দিকে ঘেঁষিয়ে দিতে হয়। আচ্ছা, তবেই কিন্তু সেই বাড়িটা ভালো থাকে। এবং এই ঈশান কোণে কোনো দিন টয়লেট তো করতেই নেই, এমনকি বেডরুমও করতে নেই। আচ্ছা, করলে তার কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে, কারণ ওইটা হচ্ছে দেবালয়, দেবতা থাকার জায়গা সেটা। আর শাস্ত্রীজি, একটা জিনিস আপনি আমাকে বললেন যে কেউ যখন একটা জমি কিনে বাড়ি করে, হ্যাঁ, তখন হয়তো বললেন যে কালো মাটিটা যদি কালো হয়, অত্যন্ত কালো যেতে হয়, তাহলে সেই জায়গাটা না কেনাই ভালো। না কেনাই ভালো। সেক্ষেত্রে যেখানে ধরুন ওই মাটিটা টেস্ট করতে হয়, আচ্ছা, সে পরীক্ষা করে বোঝা যায় সেটা কালো নাকি। মাটিরও যেরকম আমাদের যেরকম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে, আচ্ছা, মাটিরও সেরকম কিন্তু শ্রেণীবিন্যাস আছে। বাহ, মাটিরও কিন্তু ব্রাহ্মণ মাটি হয়, আচ্ছা, ক্ষত্রিয় মাটি হয়, বৈশ্য মাটি হয়, শূদ্র মাটি হয়। মানে ভাবতে পারছেন যে আমরা এত কিছু তথ্য থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে ছিলাম, যেটা আজকে এসে কিন্তু আমরা অনেক তথ্য জানতে পারছি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে তথ্যভিত্তিক খবর কিন্তু আপনাদেরকে তুলে ধরে। আরেকটা যেটা আপনি বললেন যে কেউ হয়তো ডাইরেক্ট ফ্ল্যাট কিনতে যাচ্ছে, সে তো জমি কিনিনি, তাহলে ফ্ল্যাট কিনতে গেলে শুধু সবার আগে যেটা দেখা উচিত, আপনি বললেন যে তার বাথরুমটা দেখা উচিত। আর কি কি দেখলে মনে হয় শুভ হতে পারে? আচ্ছা, ফ্ল্যাটে দেখতে হবে যে তার সেই ফ্ল্যাটের যেটা চাপা অংশ, সেটা কি দক্ষিণ দিক চাপা নাকি উত্তর দিক চাপা, মানে যেটা তার হল হয়। আচ্ছা, মানে বেডরুম, হল, কিচেন তো হয়তো, সেই যে হলের পোর্শনটা যদি ঈশান কোণের দিকে হয়, আচ্ছা, অতি উত্তম। আচ্ছা, আর যদি সেটা দক্ষিণ পশ্চিম দিকে হয় সেটা অতি অধম। আচ্ছা, মানে খোলা জায়গাটা সবসময় ঈশান কোণের দিকে রাখতে হবে। যদি এখন একটা পেন থাকতো একে বুঝিয়ে দিতাম, যদি এটা সম্ভব নয়, ঈশান কোণ বা পূব দিক কিংবা উত্তর দিকটা খোলা রাখতে হয়, মানে সেখানে হল রুমটা রাখতে হয়। আর যেখানে বেডরুম থাকবে বা কিচেন থাকবে, সেই দিকটা দক্ষিণ দিকে হোক বা পশ্চিম দিকে হোক, কোনো অসুবিধা নেই। তো এবার আমার কাছে একটা প্রশ্ন, আমার নিজেরই খুব জানতে ইচ্ছা করছে। হয়তো আমরা ভুলবশত জমিটাও কিনে ফেলেছি বা একটা ফ্ল্যাটও কিনে ফেলেছি, আমরা আগে সেটা জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে কি প্রতিকার আছে? হ্যাঁ, প্রতিকার বলতে আমরা বিভিন্ন প্রতিকারের বিষয় বলি। যেরকম আমি গত প্রোগ্রামে একটা বলেছিলাম প্রতিকার, যেটা ধুনোর মধ্যে একটুখানি সর্ষে, একটুখানি কর্পূর আর একটা তেজপাতা, আচ্ছা, যদি ধরিয়ে রোজ সন্ধ্যেবেলা দিতে পারি, সেখানে কিন্তু কিছুটা হলেও প্রতিকার হয়। বাহ, হ্যাঁ। বা বাস্তুর মধ্যে আমরা যে ঘরটায় ঘুমাচ্ছি, সেই ঘুমের যে বিছানাটা থাকবে, বিছানার ঈশান কোণে একটা কাঁচের বাটি রাখবেন। আচ্ছা, কাঁচের বাটির মধ্যে একটুখানি জল, যদি পারেন অল্প একটু ভিনিগার দিলেন, তার মধ্যে একটা ডেলা কর্পূর, মানে হচ্ছে চৌকো কর্পূর নয় কিন্তু, যে কর্পূরগুলো দেখবেন চিনির ডেলার মতো পাওয়া যায়, সেই কর্পূরটা দিয়ে রাখলেন, যে কোনো বৃহস্পতিবার করে গোটা দিয়ে রাখলেন। প্রত্যেক বৃহস্পতিবার ওই কর্পূর আর জল আপনি যে কোনো 3 রাস্তার মোড়ে ফেলে আসবেন। এরকম চলতে চলতে থাকলে ওই যে বাস্তু নেগেটিভিটিটা ওই জলের মাধ্যমে
পিউরিফাই হয়ে গিয়ে আচ্ছা, আপনাকে পজিটিভ এফেক্ট দিতে থাকবে। বাহ, এটা তো দারুণ একটা টিপস দিলেন আপনি। আচ্ছা শাস্ত্রীজি, এমন জিনিস দেখা গেছে যে প্রথম যখন ফ্ল্যাটটা কিনেছিল বা বাড়িটা বানিয়েছিল খুব আনন্দের দিন কাটছিল, দেখা গেল কিছুদিন পরে তার বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দ্বন্দ্ব, বা ছেলেটা খারাপ দিকে চলে যাচ্ছে, বা মেয়েটা খারাপ দিকে চলে যাচ্ছে, বা তার আর্থিক দিক থেকে আস্তে আস্তে নিম্নগামী হয়ে যাচ্ছে। এইটা হওয়ার কারণ কি? এইটার হওয়ার কারণ হচ্ছে বাস্তু তো ক্রমশ আস্তে আস্তে ফল দেয়, যেটা হয়তো সে পূর্বে যে বাস্তুতে ছিল সেই বাস্তুর পজিটিভ যে হ্যাংওভারটা রয়ে গেছে এবং তার যে নেগেটিভ সেটা শুরু হতে একটু সময় লেগেছে, এটা একটা রিজন হতে পারে। আচ্ছা, আর একটা রিজন হতে পারে তাদের ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আচ্ছা, যদি তার সেই ফ্ল্যাট কেনার পর যদি সেই হিংসাবশত কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে দেয়, তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। আচ্ছা, যেটা কিন্তু একটা অন্য চ্যাপ্টারে গিয়ে পড়ে। আর এছাড়াও তাদের যদি গ্রহের দশা অন্তর্দশা খারাপ পড়ে বা তাদের ট্রানজিট খারাপ হয়, সেটা আর একটা ব্যাপার। সামগ্রিক দিক থেকে ব্যাপারটা বিচার করতে হবে। আচ্ছা, আপনি যে বললেন যে ব্ল্যাক ম্যাজিক, আমরা অনেক শুনেছি যে এই ধরনের জিনিসগুলো বেশি দিন স্থায়ী হয় না, আপনি কি বলেন? ব্ল্যাক ম্যাজিক বেশি দিন স্থায়ী হয় না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করলে পরে যে ক্ষতিটা হয়ে যায় মানুষের, সেটা কিন্তু অনেক সময় অপূরণীয় হয়ে থাকে। আচ্ছা, যেমন ধরুন ব্ল্যাক ম্যাজিক করে কাউকে মারণ করা হলো, যদি একজন মানুষ মারা যান, সেটা তো অপূরণীয় ক্ষতি। আচ্ছা, বা ব্ল্যাক ম্যাজিক করে কোনো স্বামী স্ত্রীকে পার্মানেন্ট বিচ্ছেদ করে দেওয়া হলো, সেই স্ত্রী যদি গিয়ে অন্য কোনো পরপুরুষের হাত ধরে, যদি তারা বিয়ে করে নেয়, সেটাও তো অপূরণীয় ক্ষতি। ঠিক। সেই জন্য ব্ল্যাক ম্যাজিকটাকে যখন আমরা সিমটম দেখে বুঝতে পারছি যে এটা অন্যদিকে বিষয়টা চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার একটা প্রতিকার করে নেওয়া উচিত। তা না হলে কিন্তু সেটার, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের স্থায়িত্ব কম হতে পারে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ফলে যে রেজাল্টটা হবে সেটা স্থায়িত্বটা সারা জীবন ভোগ করতে হবে। সাময়িক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আপনারা শুনলেন যে যখনই আজকে যে প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যে প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা নিজেরা ভাবেন যে এই জিনিসগুলো আমাদের মধ্যে হচ্ছে কি না, আমার ফ্যামিলিতে হচ্ছে কি না, তো সাথে সাথে যদি আমরা একটা প্রতিকারের পথ বেছে নিই, আমরা শাস্ত্রীজির মতন মানুষদের কাছে যদি পৌঁছে যাই, আমার মনে হয় একটা ইনিশিয়াল যে প্রবলেম একবার যদি ঘটে যায়, সেটাকে কিন্তু ফিরিয়ে আনা যায় না। তাই আমার মনে হয় যখনই আপনারা কিছু কিছু সিমটম বুঝতে পাচ্ছেন, আজকের এই বক্তব্য অনুযায়ী আপনার সাথে সাথে এই ধরনের শাস্ত্রীজির সাথে যোগাযোগ করুন। আপনারা কিন্তু অনেকে ভাবেন যে এসব ফালতু, এগুলো কোনো মানে হয় না, কিন্তু দেখা যায় যে একটা সময় এসে যে না, এটাই ঠিক ছিল। তো শাস্ত্রীজি কিছু কিছু জিনিস, যদি কিছু টোটকা আপনার কাছে থাকে সাধারণ মানুষের জন্যে, যে সাময়িক মনে হচ্ছে এই ধরনের কিছু সিমটম তারা বুঝতে পারছে, সেক্ষেত্রে কিছু যদি টিপস দর্শক বন্ধুদের একটু দেন। আচ্ছা, এরকম যদি কিছু আপনারা বুঝতে পারেন, তার জন্য প্রথম টিপস হচ্ছে হনুমান চাল্লিশা পাঠ। ঘরে একটা নরসিংহদেবের ছবি রাখতে পারেন আপনারা সেই সময়। নাম্বার 2 হচ্ছে কোনো কাল ভৈরবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন, কারণ কাল ভৈরবের কৃপায় অনেক সময় এইরকম ব্ল্যাক ম্যাজিকগুলো কেটে গিয়ে থাকে। কালো কুকুর কালো কাককে খাওয়ান, এবং কোনো গরিবকে সর্ষের তেল দান করুন। এই টিপসগুলো করতে থাকুন, কিছুটা হলেও রিকভারি করতে পারবেন। আপনারা শুনলেন যে শাস্ত্রী যেভাবে কয়েকটা টিপস দিল, এগুলোর কিন্তু মাহাত্ম্য অনেক, কিন্তু হয়তো আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। তো এর জন্য আমরা শাস্ত্রীদিকে অশেষ অশেষ ধন্যবাদ। তো অনেক ক্ষেত্রে জানেন যে সাময়িক, যেটা আমরা বলে থাকি যে গ্রামীণ চিকিৎসা আমরা করার পরে এটাকে যদি ভেবে নিই যে না, এটাই আমার জীবনে শেষ, সেটা নয়। আপনার মনে হয়েছে কোনো একটা অপারেশন হওয়ার আগে একটা সিমটম দেখা যায়, তো সিমটমটার জন্য আপনি ইনিশিয়েট একটা
কিছু আপনি যন্ত্রণার ওষুধ খেলেন, বাট এটা যদি ভেবে থাকেন আমি চেপে থাকবো, আগামী দিনে কিন্তু বড় কিছু হতে পারে। তাই এই ছোট্ট ছোট্ট টিপস আপনি নিলেন ঠিকই, কিন্তু সাথে সাথেও কিন্তু আপনার প্রতিকারের জন্যে এই ধরনের শাস্ত্রীজির খাতে যোগাযোগ করতে হয়। শাস্ত্রীজি, একটা জিনিস অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে, সেটা হচ্ছে যে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি ব্যাপারটা যদি একটু খুলে বলেন যে কি হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি। এইটা একটা বড় চ্যাপ্টার, বড় সাবজেক্ট। ফার্স্ট আমাদের জানতে হবে এনার্জি কি। এনার্জি মানে হচ্ছে শক্তি। এনার্জি বা স্পিরিট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ন্যাচারাল স্পিরিট আর একটা হচ্ছে হিউম্যান স্পিরিট। হিউম্যান স্পিরিট মানে হচ্ছে যেগুলো আমরা মানুষ মারা যাওয়ার পর তাদের মধ্যে থেকে যে আত্মাটা বেরোয়, সেগুলো হচ্ছে হিউম্যান স্পিরিট। আর এছাড়াও এই মানুষের আত্মার অতিরিক্ত অনেক রকম ন্যাচারাল স্পিরিটের এক্সিস্ট করে এই ইউনিভার্সে। তাদেরকে কেউ যোগিনী বলে, কেউ ডাকিনী বলে, কেউ যক্ষিণী বলে, কেউ জিন বলে, কেউ বেতাল বলে। এই সমস্ত স্পিরিটগুলো কিন্তু প্রত্যেকটা ন্যাচারাল স্পিরিটের অন্তর্ভুক্তি হয়। এখানে এবারে একটা কথা বলতে হবে যে এই যে আত্মা বলা হচ্ছে আমাদেরকে, এই আত্মাটা অ্যাকচুয়াল কি? আমরা মানুষ, আমাদের হাত আছে, পা আছে, মুখ আছে, পাকস্থলী আছে, চোখ আছে, পঞ্চেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, একটা অন্তরেন্দ্রিয় রয়েছে প্রত্যেকের। সে যখন সজীব অবস্থায় রয়েছে এগুলো কিন্তু চলমান, আর সে যখন মৃত অবস্থায় রয়েছে এগুলো কিন্তু তার মধ্যে রয়েছে। প্রত্যেকটা কিন্তু অর্গান তার মধ্যে থাকে, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই চলে না। তাহলে যে সজীব বা জীবিত ব্যক্তি, তার মধ্যেও যে অর্গান রয়েছে, সেই ব্যক্তিরই যখন মৃত্যুবরণ করবে সেই একই অর্গান কিন্তু তার সাথে থাকবে, কিন্তু তার মধ্যে কি থাকবে না, যেটার অভাবে একটা সজীব দেহর সাথে ইট কাঠ পাথরের আর কোনো তফাৎ থাকে না। সেই এনার্জিটা কি আসলে? যেমন ধরুন একটা কম্পিউটার ধরুন আমরা চালাচ্ছি, কম্পিউটারের মধ্যে মাদারবোর্ড আছে, সিপিইউ আছে, মনিটর আছে, এক্সেট্রা সবই আছে, ইলেকট্রিক কানেকশানটা নেই, চলবে? ঠিক সেরকমভাবেই আমাদের মধ্যে সব কিছুই রয়েছে, চোখ আছে, কান আছে, নাক আছে, সবই আছে। আমাদের মধ্যে যদি সেই এনার্জিটা না থাকে আমাদের কিন্তু দেহ চলবে না। আমরা কিন্তু প্রত্যেকের যেটা আমি বলি, সেই আমিটা কিন্তু সেই এনার্জিটাই আমি। এই হাত, পা, মুখ কোনোটাই কিন্তু আমি নই। এবার সেই আমি যখন এই দেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হলাম, প্রত্যেকটা আত্মাই কিন্তু পরমাত্মার অংশ। এমনটা নয় যে বিশেষ কোনো অবতার জন্ম নিয়েছেন বা কেউ, সেটা কিন্তু ঠিক নয়। প্রত্যেকটা মানুষ কিন্তু পরমাত্মার অংশ। ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। সেই মানুষ যখন তার যোগ সাধনার দ্বারা ঈশ্বরকে উপলব্ধি করে, সেই মানুষই কিন্তু মহাপুরুষের রূপ নেন। তা আমাদের প্রত্যেকজন মানুষের কর্তব্য হলো কি? আমাদের মধ্যে থেকে সেই ব্রহ্মকে চেনা, সেই ব্রহ্মকে জানা, সেই ব্রহ্মকে উপলব্ধি করা। এটাই হচ্ছে আমাদের মানব জীবনের মূল যাত্রা। কিন্তু যখন আমরা এই মানব জীবনে পদার্পণ করে মায়ার আচ্ছন্ন হয়ে যাই বা ষড়রিপু আমাদের গ্রাস করে, সেই সময় কিন্তু আমরা ব্রহ্মাভিমুখী সেই যাত্রা থেকে বিচ্যুত হই। তখন আমাদের আত্মাকে পাপ গ্রাস করে, রিপু গ্রাস করে, এবং সেই রিপু গ্রাস করার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে তৈরি হয় কিছু অতৃপ্ত ইচ্ছা, অতৃপ্ত বাসনা। আর সেই বাসনার যদি আমরা পূরণ করতে না পেরে সাডেনলি আমরা মারা যাই, তাহলে সেই বাসনাটা যাবে কোথায়? যেমন শক্তির নিত্যতা সূত্র বলে কোনো শক্তিকে বিনাশ করা যায় না, কোনো শক্তির বিনাশ হয় না, শুধু তার রূপান্তর ঘটে। হ্যাঁ, তো তাহলে সেই সূত্র অনুযায়ী আমাদের সেই এনার্জিটা তাহলে যাবে কোথায়? সেই এনার্জি তখন অশুভ আত্মার রূপ নেয় আমাদের দেহ থেকে বেরিয়ে। এটা নিয়ে এখন বিজ্ঞানে একটা বহুত বড় ডিবেট হবে, কিন্তু লজিক এটা।
যে সেটা, আর সেই আত্মা যার জন্য অতৃপ্তি রয়েছে তার পিছনে কিন্তু জন্মান্তর পড়ে থাকবে। আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত সেই আত্মার আমরা সঠিক নিয়ম অনুযায়ী তাকে আমরা মুক্তি দিতে পারছি। তা এটাই হচ্ছে সেই নেগেটিভ এনার্জি। এটা হচ্ছে হিউম্যান স্পিরিটের পার্ট গেল। আর যেটা ন্যাচারাল স্পিরিটের পার্ট যাচ্ছে সেটা হচ্ছে ডাকিনী থাকে, ডাকিনীগণ থাকে, ডাকিনী, হাকিনী, শাকিনী ইত্যাদি থাকেন। বিভিন্ন ধরনের শয়তান জিন থাকে, বেতাল থাকে। তা এদেরও কিন্তু কিছু কিছু জোন থাকে, এরাও কিন্তু মানব সমাজে হস্তক্ষেপ করতে চায়। হ্যাঁ, এবার মজার বিষয় হয়তো কি, আমাদের অনেক পরিবারের মধ্যে যদি হঠাৎ করে তাদের টার্গেটে পড়ে যায়, এরকম কিন্তু সমস্যা তৈরি হয়, তাদেরকে কিন্তু কাটাতে হয়, তাদেরও নিজের জায়গায় পাঠানোর জন্য। তো এই নেগেটিভ এনার্জিটার জন্য সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবেন? আচ্ছা, এবার একটা কথা বলছি, নেগেটিভ এনার্জি যে সবসময় যে আপনার মাথার সামনে কোনো ছায়ার মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবে বা আপনি চোখে কোনো প্রেতাত্মা দেখতে পাবেন, অনেক সময় কিন্তু সেরকমটা নাও হতে পারে। আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে, এমন কোনো ডিজিজ হতে পারে যে ডিজিজ হয়তো ডাক্তার দেখালে সারছে না, বা আপনার পরিবারের মধ্যে অকারণে ঝামেলা হচ্ছে, আপনাদের পুজো পাঠ করতে মন চাইছে না, হওয়া কাজ নষ্ট হয়ে যাচ্ছে, এরকম যদি কিছু সিমটম আপনারা দেখতে পান তাহলে মনে করবেন সেটা নেগেটিভ এনার্জির জন্যই হচ্ছে। এই নেগেটিভ এনার্জি অনেক সময় কিন্তু আমাদের ডিভাইন রিচুয়ালসে বাধা দিয়ে থাকে। যেমন হচ্ছে আমরা যখন বাড়িতে পুজো দিই, পুজো পাঠ করি, অনেক সময় দেখবেন যে পুজো করতে করতে প্রদীপ নিভে যায়, শাঁখে ফুঁ দিলে শাঁখের আওয়াজ বেরোয় না। হ্যাঁ, বা পুজো করতে করতে বিভিন্ন ঠাকুর দেবতার পট উল্টে যায়। হ্যাঁ, এইরকম কিন্তু কিছু কিছু সিমটম কিন্তু নেগেটিভ এনার্জি দিয়ে থাকে। এগুলো কি হলে কিন্তু বোঝা যাচ্ছে তার বাড়িতে কিছু না কিছু একটা এক্সিস্ট করছে, সেটাকে কিন্তু সেইভাবে প্রতিকার করা প্রয়োজন। আচ্ছা, এই যে ধরুন যে যারা আছে অনেকে এই যে সত্যি সে পূজা অর্চনা করে, ঠাকুরকে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানুষকে সেবা করে এবং কারোর ক্ষতি হোক চায় না, তারপরেও কি তার বাড়িতে নেগেটিভ এনার্জি আসতে পারে? এই সমস্ত জিনিসের থেকে তার মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি হয় ঠিকই, কিন্তু তার মধ্যে যতটুকু পুণ্যফল আছে তারও তো একটা মাপকাঠি থাকে। সেই পুণ্যফলের মাপকাঠির বাইরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তখন কিন্তু তার উপর প্রভাব বিস্তার করতে পারে। আচ্ছা, এখন সেই নেগেটিভ এনার্জিকে কাটানোর জন্য সেই লেভেলের পজিটিভ এনার্জি প্রয়োগ করতে হয়। আচ্ছা, না হলে কিন্তু সেই নেগেটিভ এনার্জি কাটে না। তো এই সংক্রান্ত সমস্যায় যাবে কোথায়? হ্যাঁ, যাবে কোথায়, কার কাছে যাবে? কোনো অভিজ্ঞ বীরাচারী সাধকের কাছে যেতে পারেন। এবং আমি নিজের জন্য বলছি না, আমি বীরাচারে পুজো করি বিভিন্ন তীর্থস্থানে, যেমন কামাখ্যা ধামে হোক বা তারাপীঠে হোক, কালীঘাটে হোক, এই সমস্ত জায়গায় আমি রিচুয়ালস করে থাকি। আমার কাছে আসতে পারেন। প্রকৃত নেগেটিভ এনার্জির একদম যেটা গোড়া, সেই গোড়ায় গিয়ে আমি তার প্রতিকার করি। আচ্ছা, মানে ফার্স্ট আমি দেখি যে সেটা কোনো ন্যাচারাল স্পিরিটের জন্য হচ্ছে নাকি কোনো হিউম্যান স্পিরিটের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে, সেটাকে আগে আমাকে দেখতে হবে। আচ্ছা, তারও রিচুয়ালস আলাদা আছে, সেটা দেখার পরে কিন্তু আমি তার সেইভাবে সেই প্রতিকারের ব্যবস্থা আমি করি। তো আপনারা শুনলেন যে আজ যে আমাদের শাস্ত্রী মশাই আমাদের স্টুডিওতে এসছেন, তার মধ্যে যে অনেক পাণ্ডিত্য আছে সেটা কিন্তু তার ভাষায় আমরা পরিপূর্ণ রূপটা পেলাম। তো এই ধরনের শাস্ত্রীজিরা যদি আর সমাজে থাকে, আমার মনে হয় বহু মানুষের সমস্যা থেকে তারা সমাধান পেতে পারে। তো শাস্ত্রীজি, একটা প্রশ্ন দর্শক বন্ধুদের জন্যে, যে আপনার কাছে এলে কি কি ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে? দেখুন, নেগেটিভ স্পিরিট বা নেগেটিভ এনার্জি সংক্রান্ত সমস্যা আমি দেখি। বাস্তু সমস্যার জন্য সব থেকে ভালো হয় যে বাস্তুতে রয়েছেন ওনারা, সেই বাস্তুতে একবার আমাকে ভিজিট করতে হবে। আচ্ছা, সেই বাস্তুতে গিয়ে আমি
আমাকে আগে ফার্স্ট দেখতে হবে যে সেই সমস্যাটা অ্যাকচুয়াল কী। পরিবারের সবার সাথে আমাকে বসতে হবে, তাদের জন্মছক যাদের যাদের সম্ভব সেইগুলো দেখে আমাকে বিচার করতে হবে। তারপরে সেই জমির ইতিহাস আমাকে জানতে হবে, যে সেই জমিতে কোনো রকম কোনো শ্মশান ছিল কিনা, বা কোনো বাড়ির কাছাকাছি কোনো মন্দিরের ছাওয়া সেই বাড়িতে পড়ে কিনা, আচ্ছা, কোনো কবরস্থান আছে, কোনো কবরস্থান আছে কিনা। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, বাড়ির পাশে অনেকের মন্দির থাকে, দেখবেন এটা জনসাধারণ যায় সেই মন্দিরে নিজের ভালোটা চাইতে, তাদের মন্দটা চায় কোথায়? সেই মন্দিরের যে ছাওয়া, সেই ছাওয়াতে লুকিয়ে থাকে তাদের অমঙ্গলের বিষয়গুলো, এবং সেই ছাওয়া যদি কোনো বাস্তুর উপর পড়ে এই ভক্তদের অমঙ্গলটা সেই বাস্তুকে গ্রাস করবে। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষিত। ঠিক। তো যাই হোক, আপনারা শুনলেন যে যে কোনো ধরনের সমস্যা, সেটা তার নেগেটিভ এনার্জি হোক, বা বাস্তু সংক্রান্ত হোক, বা ফ্যামিলিগত সমস্যা হোক, যে কোনো ধরনের সমস্যার সমাধান যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদের শাস্ত্রীজির কাছে আসতে পারেন। তো কিভাবে আসবেন, ফোন করে আসবেন না সরাসরি আসবেন, সেই ডিটেলসটা কিন্তু আপনারা না পেলে ওনার সাথে যোগাযোগ করা যাবে না। তো শাস্ত্রীজি, আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা যদি একটু দর্শক বন্ধু বলেন। আমার গৃহ আশ্রমের অ্যাড্রেস হচ্ছে 252 মাঠকোল মেন রোড, কলকাতা 65। এটা আমার গৃহ আশ্রম। এছাড়াও আমি দুটো জায়গায় চেম্বার করি, শ্রীরামপুর আর পলতায়। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার ফোন নাম্বারে আগে ফোন করে আসবেন, অ্যাডভান্স বুকিং করিয়ে। আমার ফোন নাম্বার হচ্ছে 8910939878, 8910939878। এছাড়াও আমি অনলাইন কনসালটেশন দিই। এই ফোন নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে আমাকে পিং করে বললি আমি তার অনলাইন কী করে কী করতে হবে সেই প্রসিডিওরটা আমি বলে দেবো। কারণ যারা দূরে থাকে সব ক্ষেত্রে আসা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমি অনলাইন সার্ভিসও দিয়ে থাকি। তো আপনারা শুনলেন যে যে কোনো ধরনের সমস্যা আর যে কোনো উপায়ে দেখা করা, সবটাই কিন্তু আপনাদের সামনে আমরা প্রকাশ করলাম। আপনি ফোনের মাধ্যমে আসুন বা অনলাইনে যোগাযোগ করুন। তো আপনারা এই ধরনের তথ্য যদি আপনাদেরকে ভালো লাগে, আপনারা সরাসরি যোগাযোগ করবেন শাস্ত্রীজির সাথে। আর এছাড়া আমরা প্রতি মুহূর্তে আপনাদের আরও আপডেট দেব নতুন নতুন তথ্য নিয়ে। STV বাংলা সদা সর্বদা আপনাদের সাথে আছে, পাশে আছে। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।